একতা থেকে পাঠ করছি। টপিকটা হলো গঙ্গারই ঢেউ। জগতে দৈনন্দিন ঘটনাবলীর সামান্য একটি ঘটনা লইয়া আলোচনা করা যাওক। যেমন চক্ষুর মাধ্যমে একটি ঘটকে দেখিয়া আমরা আমি একটি ঘট জানিতেছি এইভাবে প্রকাশ করি। পূর্বোক্ত বাক্যে হচ্ছে আমরা একটা কোনো জিনিস দেখলাম, সামনে একটা জিনিস দেখে তার সম্পর্কে আমার একটা জ্ঞান হলো। তো জিনিসটাকে যখন দেখছি তখন আমি কি বলি, যে আমি ওটাকে দেখছি, ওই জিনিসটাকে। ওটা যদি একটা ঘট হয় তাহলে আমি বলি ঘটটাকে জানছি, তাই তো? এখানে তিনটে শব্দ আছে, একটা হলো আমি, একটা হলো ঘট, আর একটা হলো জানা। তিনটে শব্দ। পূর্বোক্ত বাক্যে প্রথমেই আমরা উত্তম পুরুষ রূপে আমি শব্দকে ব্যবহার করি, তাহার পর ঘট শব্দটি প্রয়োগ করি। তো যখনই কথাটা বলি তখন প্রথম কথাটা হয় আমি, প্রথম হয় আমি, তারপর হয় ঘট, তারপর হয় জানা। বিষয়ী আমি বা আত্মা, অর্থাৎ বিষয়ের জ্ঞাতা হচ্ছে প্রথম কি আমি। আমিটা কি? বিষয়ী, মানে যে বিষয়টাকে জানে। ঘটকে যে জানে সে হলো বিষয়ী, মানে আমি ঘটটাকে জানি, সুতরাং আমি বিষয়ী। আর ঘটটা কি? ঘটটা হলো বিষয়, যাকে জানি সেটা হলো বিষয়। বিষয়ের জ্ঞাতা, বিষয় অর্থাৎ ঘট, যাহা জ্ঞানের বিষয় বা জ্ঞেয়। ঘটটা কি? জ্ঞানের বিষয়। এই যে আমার জ্ঞান হচ্ছে তার বিষয়টা কি না? ঘট, জ্ঞেয়। জানিতেছি অর্থাৎ আমার জ্ঞানটি যেন ক্রিয়াত্মক, আর আমি ওটাকে জানছি। তুমি কি পড়াশোনা করছো? না আমি ইঞ্জিনিয়ারিং পড়ছি। তার মানে কি? জ্ঞানটি যেন ক্রিয়াত্মক, মানে এই যে আমার জ্ঞানটা সেটা যেন একটা কাজের মধ্যে আছে, জানাজানির ক্রিয়া তার মধ্যে আছে, মানে জানা কমপ্লিট হয়নি, জেনে চলেছে। বিষয় কখনো আমি বা আত্মা হইতে পারে না বলিয়া অনাত্মা হওয়া স্বাভাবিক। এবার আমি, সেটাই তো আত্মা, তো বিষয় সেটা তো আমি হতে পারে না। আমি ছাড়া ওটাই তো বিষয়, যেটা আমি নই ওটাই বিষয়, ওটাই আমি জানি। আমি হয়ে গেলে তো আর ওটা জানবো কীভাবে? আমি আমাকে কিভাবে জানবো? আমার থেকে আলাদা যদি কিছু থাকে সেটাকে আমি জানি, তো ওটা হলো বিষয়। আর যে জানছে সে হলো বিষয়ী। তো হচ্ছে আত্মা, আমি বা আত্মা, বিষয় যেহেতু আমি না, তাহলে বিষয়টা কী হবে? অনাত্মা। আমি যদি আত্মা হই তা বিষয়টা হবে অনাত্মা। অনাত্মা হওয়া স্বাভাবিক। তাহা হইলেই আমি বা আত্মা হইতে স্বতন্ত্র বিষয়কেই জানিতে পারে। নিজেকে নিজে বিষয় করা সম্ভব নয়। নিজেকে নিজে জানা যায় না, জানতে গেলে তো তাকে বিষয় বানাতে হবে, তাই না? আমি একটা কিছু দেখব, মানে একদম চোখের সাথে প্রায় লেগে যদি যায় তাহলে কি আমি দেখতে পারবো? দেখতে পারবো না তো। কখন দেখতে পারবো? যখন চোখ থেকে একটু ডিস্টেন্সে থাকবে। তো যেটা আমি হয়ে আছি, আমার থেকে যেই একটু দূরে থাকবে তখন আমি ওটাকে জানতে পারবো বিষয় হিসেবে। যেমন জগৎটাকে আমি জানি, ওটা আমার বিষয়। কেন জানি? ওটা যেহেতু আমি নই এই জন্য জানি। আমি হয়ে গেলে আর তখন জানতে পারবো না। নিজেকে নিজে বিষয় করা সম্ভব নয়। তাই এই
তাই এই আমি বা আত্মার জ্ঞান শক্তি বা জানিবার শক্তি নিশ্চয়ই আছে। কেননা যেহেতু প্রতি মুহূর্তে আমরা জানি, জানিতেছি, জানিয়াছি, জানিয়াছিলাম বলিয়া ঘটনা সকলকে প্রকাশ করি, বা আমারই নিকটে ঘটনাগুলি এইভাবে প্রকাশিত হয়। এই আমি বা আত্মার জ্ঞান শক্তি বা জানার শক্তি আছে, আমার মধ্যে জানার একটা শক্তি আছে। সেই জন্যই তো আমি বলি এটা আমি জেনেছি, বা ওটা আমি জানবো, বা ওটা আমি জানছি, এভাবে তো আমরা বলি। তো তার মানে জানার শক্তিটা আমার মধ্যে আছে বা আত্মার মধ্যে আছে। মধ্যখানে এই জ্ঞান বস্তু বা জ্ঞান শক্তিটি তাই প্রতিনিয়ত আত্মা বা অনাত্মায় বিভিন্নতা সিদ্ধ করিতেছে আমাদের জ্ঞান সর্বব্যবহারে। তো আমাদের জ্ঞানটাই বলে দিচ্ছে এটা আমি, এটা আত্মা, ওটা অনাত্মা, তাই তো? জ্ঞানটাই বলে দিচ্ছে। সেই জন্য আত্মা ওই অনাত্মাকে জানার চেষ্টা করছে জ্ঞানের মাধ্যমে। জ্ঞানটা দুজোর মধ্যে বিভিন্নতা করে দিচ্ছে, এক করতে দিচ্ছে না যে এটা আত্মা ওটা অনাত্মা, এটা আমি ওটা বিষয়, এটা বিষয়ই ওটা বিষয়, এটা চেতন ওটা জড়। জ্ঞানটাই বিভিন্নতা করছে। অহং ও ইদং এই দুইয়ের ব্যবধান অহরহ সিদ্ধ করিতেছে আমার জ্ঞান বস্তুটি। অহং মানে আমি, আর ইদং মানে এই দুটো যে আলাদা, সেটা কে বলে দেয়? জ্ঞানটাই বলে দেয়। আমি ঘট, এইভাবে অনুভূতি তাই আমাদের হয় না। সেই জন্য যখন একটা ঘটকে জানলাম, তখন কিন্তু আমাদের এই অনুভব হয় না যে আমি ঘট। কি হয়? যে না, আমি ঘটটাকে জেনেছি, আমি আলাদা ঘট আলাদা, আমি ঘটটাকে জেনেছি, এইভাবে হয়। কিন্তু আমি ঘট এরকম তো হয় না। কিন্তু আমি ও দেহ সম্বন্ধে দুই জাতীয় অনুভব হয়। তো আমি আবার দেহ, দেহ ক্ষেত্রেও দুরকম অনুভব হয়, যে আমি আবার দেহ, আমার দেহ। যেমন আমি দেহ বা আমার দেহ, আমার দেহ, এই প্রকার অনুভবে আমরা কিছুটা বিচারের রাস্তা পাই। যখন আমরা আমি দেহ ভাবি, তখন তার মধ্যে আর বিচার টিচার উড়ে যায়, বিচার থাকে না। আমি দেহ যদি হই তাহলে আর কি বিচার করব। কিন্তু যখন আমার দেহ হয়, তখন বিচারটা এইভাবে আসে, তার মানে আমার দেহ, তার মানে আমি দেহ নই। একটা বিচারের ব্যাপার আসে যে তাহলে আমি কি। কিন্তু যদি বলি আমি দেহ, তখন আর বিচার টিচার থাকে না, কেননা দেহ তো আমি জানি এই দেহটা এরকম। আমি যদি এটা হই তাহলে আমি কি, এই প্রশ্ন আর থাকে না। থাকে কি? তাহলে আর এই প্রশ্ন থাকছে না। কিন্তু যখন বলি যে আমার দেহ, তখন একটা প্রশ্ন থেকে যায়, আচ্ছা দেহটাকে তো আমরা জানি এরকম, আমার দেহ, তাহলে আমিটা কি? একটা বিচারের জায়গা থাকে, রাস্তা থাকে। যেমন স্বপ্নকালে আমি আমার স্থূল দেহকে ব্যবহার করি না। যখন আমি ঘুমিয়ে আছি, স্বপ্ন দেখছি, তখন আমার এই যে জাগতিক স্থূল দেহটা, এটাকে আমি ব্যবহার করি না, কারণ তখন তো আমি ঘুমিয়ে আছি, আমার শরীর মানে একদম এক জায়গায় শুয়ে আছে। তাই স্বপ্নে স্থূল দেহ হইতে নিরপেক্ষভাবে আমি থাকিতে পারি। তো স্বপ্নে কি স্থূল দেহ থেকে আমি আলাদা হয়ে থাকতে পারি, কেন স্বপ্নে আমি দেখছি যে আমি নানা জায়গায় ঘুরছি, কিন্তু এইদিকে আমি বিছানায় শুয়ে আছি। তার মানে কি, আমি আমার স্থূল দেহ থেকে আলাদা কোনো অস্তিত্ব নিয়েছিলাম। যেহেতু আমি স্বপ্নে নিজেকে ঘুমিয়ে আছি বলে স্বপ্ন দেখিনি, আমি দেখেছি আমি ছুটে বেড়াচ্ছি। তা আমি যদি ছুটে বেড়াই, তাহলে এখানে আবার দেখছি আমি ঘুমিয়ে আছি, কোনটা সত্য? তার মানে আমি স্থূল দেহ থেকে আলাদা কিছু হয়ে স্বপ্নের মধ্যে ছিলাম, যেখানে আমি মুভমেন্ট করছিলাম। স্বপ্ন অবস্থায় সূক্ষ্ম শরীর অভিমানী তৈজসাত্মা রূপে আমার অবস্থান তাই অবশ্য স্বীকার্য হইয়া পড়ে। সুতরাং স্বপ্নে আমি স্থূল দেহ থেকে আলাদা কিছু,
অন্য কোনো অবস্থায় থাকি, সেটা কি অবস্থা? তার মানে ওটা আমি স্থূল দেহ না, সূক্ষ্ম দেহে থাকি। সূক্ষ্ম দেহ মানে আমি মন বা বুদ্ধি এইসব হয়ে থাকি, সূক্ষ্ম শরীর হয়ে থাকি। আমি স্থূল শরীর হয়ে থাকছি না, তাহলে তো আমার শরীরটাই মুভমেন্ট করতো, আমি তো আর ঘুমিয়ে থাকতাম না। ওটাকে বলছে তৈজস আত্মা। স্বপ্ন অবস্থায় সূক্ষ্ম শরীর অভিমানী, সূক্ষ্ম শরীর অভিমানী মানে এই মন বুদ্ধি চিত্ত অহংকার এইসব, এইভাবে আমি নিজেকে জানছি। রূপে আমার অবস্থান তাই অবশ্য স্বীকার্য হয়ে পড়ে। আবার যখন ডিপ স্লিপ, যখন পুরো ঘুমাই, যখন কোনো স্বপ্নও নেই, একদম গভীর ঘুম, সুষুপ্তি, তখন কি হয়? বলছে সুষুপ্ত অবস্থায় সূক্ষ্ম বা নিজ শরীর হইতে নিরপেক্ষভাবে অবস্থান করি, এবং যখন আমি আমার ডিপ স্লিপ কথা মানে যখন ওইটাকে বিশ্লেষণ করি, অ্যানালাইসিস করি, তখন দেখি যে আমি স্থূল শরীর থেকে তো আলাদা ছিলামই, এবার সূক্ষ্ম শরীর থেকেও আলাদা ছিলাম। কারণ আমি কিছু দেখিনি স্বপ্নে, স্বপ্নে আমি নিজেকে এখানে হাঁটাচলা করছি সেটাও দেখিনি, তার মানে আমি সূক্ষ্ম শরীর হিসেবেও নেই, আমি সূক্ষ্ম শরীর হিসেবেও নেই, স্থূল তো নেই, সূক্ষ্ম শরীর হিসেবেও থাকিনি। সূক্ষ্ম বা নিজ শরীর হইতে নিরপেক্ষভাবেও অবস্থান করি, লিঙ্গ শরীর অথবা কামনা বাসনা পরিত্যাগ করিয়া থাকি বলিয়া, এবং কোথায় কিভাবে এবং কাহার আশ্রয়ে আমার অবস্থিতি এইসব ব্যাপার সম্পূর্ণ অজানা থাকে বলিয়া প্রাজ্ঞ আত্মারূপ নাম আমার দেওয়া হয়। তো যখন আমি ঘুমিয়ে থাকি, গভীর ঘুম, ডিপ স্লিপ, তখন আমি সূক্ষ্ম স্থূল শরীর হয়েও থাকি না, সূক্ষ্ম শরীর হয়েও থাকি না, দুটো থেকেই নিরপেক্ষভাবে থাকে, আলাদা হয়ে থাকে। তখন আমি কিভাবে থাকি, কিভাবে থাকি ওটা বোঝা যায় না, কেননা ডিপ স্লিপে আমি কিছু জানতে পারি না, তাই তো? আমি একদম মরার মতো ঘুমাই, চারদিকে কি ঘটনা ঘটেছে কিছুই জানি না। পরের দিন সকালে উঠে শুনি এত কিছু ঘটে গেছে, এখানে ঘটনা ঝামেলা লেগেছে, ওখানে ও চিৎকার দিয়েছে, ওখানে আগুন লেগে গেছে, বাড়িতে সাপ ঢুকে গেছে, আমি কিছুই জানতাম না, সব পরের দিন শুনলাম ঘুম থেকে উঠে। তার মানে ওই যে কিছু না জানা অবস্থা, ওইটা কি মানে ওই অবস্থায় বলছে সেই সময় স্বপ্নেও তো আমি কিছু জানি, আমি কি এখানে ঘুরছি ওখানে ঘুরছি, এটা দেখছি ওটা দেখছি, অনেক কিছু দেখছি, অনেকে অনেক স্বপ্নের কথা এসে আমাকে বলে এই দেখেছি ওই দেখেছি, মানে তার কিছু একটা সে জানে, তখন স্বপ্নের মধ্যেও। স্বপ্ন কখনো ভুলে যাই, আবার কখনো মনে থাকে যে আমি এই স্বপ্ন দেখেছি, কি তো কিছু জানছি আমরা। কিন্তু যখন ডিপ স্লিপ, গভীর ঘুম, সুষুপ্তি, তখন আমরা কিছুই জানছি না, তখন কি অবস্থায় থাকছি? বলছে যে সম্পূর্ণ এই আমার অবস্থান অজানা থাকে বলিয়া প্রাজ্ঞ আত্মারূপ নাম দেওয়া হয়। তখন ওটাকে বলছে প্রাজ্ঞ। প্রাজ্ঞ মানে প্রকৃষ্ট রূপে অজ্ঞ, মানে কিছুই জানি না, সেটাই প্রাজ্ঞ। এখন উপাদান কারণ উপাদেয় অভিন্ন হয়, যেমন মৃৎ ঘট। এবার আরেকটা উদাহরণ আনছেন, যে যেমন মাটির দিয়ে একটা ঘট তৈরি হলো, তো মাটি দিয়ে ঘট তৈরি হলো, ঘরটা কি আসলে মাটি? ঘরটাকে বলছে উপাদেয়, আর মাটিটাকে বলছে উপাদান। তো ঘরটা যখন তৈরি হলো, তখন কে বানালো? কামার বানালো, মানে কুমোর বানালো, কুম্ভকার, সে মাটি দিয়ে ঘরটাকে তৈরি করলো। সুতরাং ঘট বানানোর পেছনে দুটো কারণ আছে, একটা হলো কুম্ভকার আর একটা হলো মাটি, তাই তো? তো কুম্ভকার মাটি দিয়ে যে ঘরটা তৈরি করলো, মাটি কিন্তু ঘট হলো, কিন্তু কুম্ভকার মানে মাটিটা একটা শেপ নিয়ে ঘট হয়ে গেল, কিন্তু কুম্ভকার কিন্তু যেরকম ছিল সেরকমই রইল, আলাদা রইল, তার কিন্তু তার কোনো অংশ ঘটের মধ্যে চলে যায়নি, জ্ঞান অংশ ছাড়া। জ্ঞানটাকে কাজে লাগিয়েছে, কিন্তু তার যেমন হাতটা কেটে ওখানে লাগিয়ে দিল, তা তো করেনি। তার মানে উপাদান কারণ হচ্ছে মাটি, উপাদেয় হচ্ছে ঘট, আর নিমিত্ত কারণ মানে সেটা হলো কুম্ভকার, যে কুমোর, যে বানালো।
এখন উপাদান কারণ উপাদেয় অভিন্ন হয়, যেমন মৃৎঘট। মৃত্তিকারূপ উপাদান উপাদেয় ঘট বস্তুটির সঙ্গে অভিন্ন, যেটা বললাম। কিন্তু নিমিত্ত কারণ কুম্ভকার উপাদেয় ঘট বস্তুটির সহিত সম্পূর্ণ ভিন্ন। তো উপাদেয় যেটা ঘট, সেটার থেকে বা উপাদান কারণ থেকে নিমিত্ত কারণ পুরোপুরি আলাদা। নিমিত্ত কারণ ও উপাদান কারণ ভিন্ন দেশে অবস্থিত বলিয়া সম্পূর্ণ স্বতন্ত্র, পুরো আলাদা। একটা জড়, একটা চেতন। কুম্ভকার হলো চেতনবান, আর যেটা মাটি, যেটা উপাদান কারণ, সেটা হলো জড়। স্বপ্নিক দৃশ্যগুলি নামরূপাত্মক হইলেও উপাদান সাপেক্ষ হওয়া উচিত। এবার স্বপ্নে আমি কিছু দৃশ্য দেখলাম, সেটার মধ্যে নামরূপ এগুলো আছে, তাই তো? আমি একে দেখছি, তাকে দেখছি, এই জায়গায় ঘুরতে যাচ্ছি, ওই জায়গায় ঘুরতে যাচ্ছি, অনেক কিছু দেখছি। তো সেটা কি বলছেন, যে স্বপ্নিক দৃশ্যগুলি নামরূপাত্মক হইলেও উপাদান সাপেক্ষ হওয়া উচিত। ওটা উপাদান আছে। কি উপাদান? যে আমার যে মনটা, সেই মনটাই তো স্বপ্নে গেছে, উপাদান সাপেক্ষ হওয়া উচিত। ওখানেও যখন ওই ঘটেরই মতো আমি কোনো ক্যারেক্টার দেখলাম, কোনো জায়গা দেখলাম, কোনো ঘটনা দেখলাম, কিছু তো একটা দেখলাম, সেটা ওই ঘটের মতো, ওটা একটা উপাদেয়। তার মানে কোনো উপাদানে ওটা গঠিত হয়েছে, উপাদান সাপেক্ষ হওয়া উচিত। কেননা বিনা উপাদানে উপাদের অস্তিত্ব অসম্ভব। কোনো উপাদান যদি না থাকতো তাহলে স্বপ্ন হতো না। স্বপ্নটা হলো কিভাবে? ঘুমিয়ে ঘুমিয়ে যে স্বপ্ন দেখলাম, ওটা হলো কিভাবে? স্বপ্নকাল স্থায়ী হলেও তদানীন্তন বিষয় ও বিষয়ের সম্পর্কে একই নিয়মে উপাদান ও নিমিত্ত কারণ এই পরম্পরা হওয়া যুক্তিযুক্ত। বলছে স্বপ্নটা যদি থেকেও যায়, তাও ওইভাবে ওই সিস্টেমটা একই থাকবে। নিমিত্ত কারণ, উপাদান কারণ এবং উপাদেয় একই থাকবে, কোনো একই রকমভাবে হবে পরম্পরা। বিষয়ের গ্রহীতা অর্থাৎ বিষয়ী নিমিত্ত রূপে উপস্থিত না থাকিলে বিষয়ের অস্তিত্ব অসম্ভব হইয়া পড়ে। তো এই যে স্বপ্নটা দেখছি, স্বপ্নটা তো আমি দেখছি, কেউ একটা দেখছে, আমার স্বপ্নটা মনে আছে, আমি এটা দেখেছি। তো সেটা যদি কেউ দেখার যদি না থাকে, তাহলে স্বপ্নটাই হবে না, স্বপ্নটা তো হবে না তখন। কেন? আমি ছিলাম বলেই তো আমি বললাম, কাল না আমি এই দেখেছি, আমি দেখেছি আমাকে বাঘ তাড়া করেছে, আমি দেখেছি আমার এই হয়েছে, আমার ওপর অ্যাটাক হয়েছে, বা ভালো কিছু হয়েছে, কেন পুরস্কার পাচ্ছি, প্রাইজ পাচ্ছি, মানুষ সম্মান করছে, অনেক কিছু দেখছি, অনেক কিছুই হতে পারে। বিষয়ের গ্রহীতা অর্থাৎ বিষয়ী নিমিত্তরূপে উপস্থিত না থাকিলে বিষয়ের অস্তিত্ব অসম্ভব হইয়া যায়। তো যে বলছে সে যদি না থাকে, তাহলে বিষয়ে যে আছে তার তো কোনো কে সিদ্ধ করবে? কোনো গ্যারান্টি নেই তো। আমি নিজেই যদি না স্বপ্নে ঘুমাতে গিয়ে আমি যদি মরে যাই, আমি মরে গেলাম, তখন কি আমি বলতে পারবো আমি এই স্বপ্ন দেখেছি? তো আমাকে তো থাকতে হবে। কিভাবে থাকতে হবে? নিমিত্ত কারণ হিসেবে থাকতে হবে। সে বলবে যে আমি এই দেখেছি। বিষয়ের মধ্যে চেতনাংশ পরিস্ফুট এবং বিষয়ের মধ্যে জাড্য অংশ ততই স্পষ্ট। বিষয়ীর মধ্যে যে স্বপ্ন দেখলো তার মধ্যে চেতন, সে চেতনবান, চেতনাংশ আছে। আর যেটাকে দেখলো সেটার মধ্যে জড়, সেটা জড় বস্তু, তাই তো? চেতন জড়কে দেখছে, চেতন জড়কে জানছে। তা আমি যখন একটা স্বপ্ন দেখলাম, যা স্বপ্ন দেখলাম সেটা জড় অংশ। মনটাই ভাগ হচ্ছে, মনেরই যেন দুটো ভাগ হচ্ছে, একটা চেতন হচ্ছে, একটা জড় হচ্ছে। একটা দেখছে আর একটা বস্তু
স্বপ্ন হচ্ছে ওইটাকে মানে একজন দেখছে, একজন দর্শক, আর আরেকটা হলো দৃশ্য, মনের মধ্যেই হয়ে যাচ্ছে সব। পরিণামী উপাদান জড়ো হইলেও সেই জড় উপাদান আমাদেরই চিত্তের ভেতর চেত্য অংশ। পরিণামী উপাদান জড়ো হইলেও, যেটা পরিণামী, যেটা পরিণামপ্রাপ্ত হচ্ছে, আমাদের মনটাই জড়ো হয়ে যাচ্ছে। জড়ো হয়ে মানে নানা কিছু দেখছি, আমেরিকায় ঘুরতে গেছি, মনটাই আমেরিকা হচ্ছে, মনটাই প্লেন হচ্ছে, মনটাই নানা দৃশ্য হচ্ছে, সব কিছু আবার আমি দেখছি, এরকম হচ্ছে। তো পরিণামী উপাদান জড়ো হইলেও সেই জড় উপাদান আমাদেরই চিত্তের ভিতর চেত্য অংশ। ওটা চিত্তেরই একটা অংশ, আমাদের ভেতরেরই একটা অংশ, ওটাকেই দেখছি। কিন্তু চিদংশে যিনি সাক্ষী বা নিমিত্ত রূপে পরিণামাত্মক দৃশ্যাবলী গ্রহীতা, তিনি কিন্তু অপরিণামী। কিন্তু যিনি দেখছেন চিত্তেরই আরেকটা অংশ, যেটা অপরিণামী, সেটার কোনো পরিণামপ্রাপ্ত হচ্ছে না। সেটা এই একটা স্বপ্ন ভাঙলো, আবার একটু পর আরেকটা স্বপ্ন হলো, দুটোকে কিন্তু সে একইভাবে দেখে চলেছে। কিন্তু যেটা দেখছে সেইটা একসময় চেঞ্জ হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে এই দৃশ্য চলে গিয়ে আরেকটা দৃশ্য আসছে, এক স্বপ্ন ভেঙে আরেক স্বপ্ন আসছে, ওইগুলো চেঞ্জ হচ্ছে। কিন্তু যে দেখছে সে কিন্তু একভাবে আছে, সে অপরিণামী, তার কোনো চেঞ্জ নেই। সুষুপ্তে অবস্থায় চিত্তের পরিণাম ভাবের সাময়িক নিবৃত্তি ঘটিলেও অপরিণামী চিৎ স্বভাব আমাদের নিকট পরিস্ফুট হওয়া সম্ভব নয়, এই কারণে যে আমাদের দৈনন্দিন জাগ্রত স্বপ্নের কর্তৃভাব, যাহাতে আমরা চির অভ্যস্ত, অবসন্ন হইলেও তাহার বীজ থাকিয়েই যায়। বলছে সুষুপ্তি অবস্থায়, যখন গভীর ঘুম, তখন আমাদের চিত্তের পরিণামী ভাব সাময়িক নিবৃত্তি ঘটল। তখন তো স্বপ্ন দেখছি না, চিত্ত তখন কোনো পরিণাম প্রাপ্ত হচ্ছে না। যখন স্বপ্ন দেখছি তখন কোনো একটা শেপ নিয়ে নিচ্ছে, আমার মনটা, আমার চিত্তটা কোনো একটা শেপ নিচ্ছে। কিন্তু যখন আমি একদম গভীর ঘুম, কোনো স্বপ্ন দেখছি না, তো তখন শেপ নিচ্ছে না, অপরিণামী থাকছে। কিন্তু সেটাকে আমি জানতে পারছি না। কেন জানতে পারছি না? আমাদের ভেতরে ঘুমিয়ে থাকলেও এই যে কর্তৃভাব, কর্তা, আমি কর্তা, আমি এই করব, আমি ওই করব, আমরা সবসময় কর্তা হয়ে ঘুরে বেড়াই। তো আমি ছাড়া চলবে না, আমি এই করলাম, এই যে কর্তা, ওই কর্তা ভাবটা ঘুমের মধ্যেও থাকে, বীজভাবে থাকে। ওটা কাজ করে না, কিন্তু ওটা থেকে যায়। এই জন্য থেকে যায় বলে তখনও ভেতর মানে তখনও অপরিণামী, ওইটা যে আমি যে অপরিণামী সেটাকে আমি বুঝতে পারি না। যতক্ষণ আমি কর্তা, ততক্ষণ আমার কাজের কোনো বস্তু আছে, ততক্ষণ কিছু একটা পরিণামপ্রাপ্ত হচ্ছে। সুতরাং আমি পুরো অপরিণামী থাকতে পারছি না, আমি বুঝতে পারছি না, ইয়েটা ভাগ হয়ে যাচ্ছে, জ্ঞান জ্ঞাতা জ্ঞেয় এইভাবে ভাগ হচ্ছে। বোঝা যাচ্ছে? এগুলো কিন্তু একটু কঠিন। তাহার বীজ থাকিয়েই যায়। অদ্বৈত বেদান্তের আত্মমননের পরিপক্ক রূপ যাহা নিদিধ্যাসন নামে প্রচলিত, সেই নিদিধ্যাসন কিন্তু সুষুপ্ত অবস্থা সম্পূর্ণ বিপরীত। এইবার এটা সাধারণ ঘটনা, জাগ্রত স্বপ্ন সুষুপ্তির কথা বলা হলো। এবার বলছে যে বেদান্তের চর্চা করে, যে এই চর্চা করে, সে কি করছে? সে গভীরভাবে ভাবছে, সত্যটাকে জানার চেষ্টা করছে, সত্যটাকে বোঝার চেষ্টা করছে। করতে করতে এমন একটা জায়গায় পৌঁছে গেল যেখানে তার শ্রবণ মনন নিদিধ্যাসন অবস্থায় এসে গেল, নিদিধ্যাসনের অবস্থায় পৌঁছে গেল। আমরা তো জানি শ্রবণ কাকে বলে, মানে গুরুর থেকে ব্রহ্মবাক্য শোনা, এটাকে বলছে শ্রবণ। সেটা নিয়ে খুব গভীরভাবে ভাবা, সেটা হলো মনন। আর সেই মনন যখন মানে আর 24 ঘন্টা হচ্ছে, সারাদিন ওই চিন্তা চলছে, ঈশ্বরীয় চিন্তা, ব্রহ্মচিন্তা, সেটাকে বলছে নিদিধ্যাসন। নিদিধ্যাসনের আত্মমননের পরিপক্করূপ যা নিদিধ্যাসন নামে প্রচলিত, সেই নিদিধ্যাসন সেটা কিন্তু গভীর ঘুম যে অবস্থা তার পুরো আলাদা, দুটো এক নয়।
শ্রুতির নির্দেশানুসারে যথা আত্মা বা আরে দ্রষ্টব্য, এই কথার তাৎপর্য কিন্তু কর্তৃত্বের পরাজয় বা পলায়ন সূচক কখনোই নয়। বলছে আত্মাকেই জানতে হবে। এখানে আমরা ভাবি কি আমাদের মানে কর্তৃত্ব শেষ হয়ে যাবে, তা না। বলছে কি পরন্তু সর্বকর্তৃত্বের বা সর্বজ্ঞাতৃত্বের মূল প্রাপ্তিকেই বোঝাইতেছে। সমস্ত কিছুর কর্তা বা সমস্ত কিছুর জানা সেই অবস্থায় পৌঁছে যাওয়া। আমরা তো ছোট ছোট কাজ করি, একটা কাজ করি এবং 500টা কাজ করতে পারি না। একটা কাজের কর্তা হই, 1000 কাজের কর্তা হতে পারি না। একটা জিনিস জানি, লক্ষ লক্ষ জিনিস জানি না, কিন্তু তখন কি সমস্ত কিছুর কর্তা বা সমস্ত কিছুর জ্ঞাতা সেই জায়গায় পৌঁছে যাওয়া নির্দিধ্যাসনে। সর্বকর্তৃত্বের বা সর্বজ্ঞাতৃত্বের মূল প্রাপ্তিকেই বোঝাইতেছে। সুষুপ্ত অবস্থা আক্রান্ত হওয়া এবং সুষুপ্ত অবস্থা টপকানো বা সুষুপ্তির দরজা ভেদ করা, এই দুইটি কি এক জাতীয় জিনিস হইতে পারে? একটা হলো সুষুপ্ত অবস্থা হলো আমার, গভীর ঘুমে ঘুমিয়ে গেলাম, আর একটা হলো সুষুপ্তি অবস্থাটাকে পার করে গেলাম। দুটো তো এক নয়। দুটো কি এক হতে পারে? এক নয়। যাহার দ্বারা আমরা আমাদের আত্মাকে জানিব, সেই অন্তরের অন্তরস্থ করণ বা প্রকৃত অন্তঃকরণ রূপ বিশুদ্ধ জ্ঞান বস্তুটি নিজে আলোড়িত বিক্ষুব্ধ না হইয়া স্থির বা আত্মভাবস্থ ক্ষণিকের জন্য যদি হয়, তো সৃষ্টি রহস্য তৎক্ষণাৎ উদ্ঘাটিত হওয়া সম্ভব হয়। বলছে প্রতি মুহূর্তে আমাদের মধ্যে যে চঞ্চলতা, সেটা কি হচ্ছে? 3 ভাগে ভাগ হয়ে যাচ্ছে, জ্ঞান, জ্ঞাতা, জ্ঞেয়। আমি হলাম জ্ঞাতা, যাকে জানছি সেটা হলো জ্ঞেয়। আর জ্ঞাতা এবং জ্ঞেয়র মধ্যে যে কমিউনিকেশনটা করছে, জ্ঞেয়টাকে যে জানছে জ্ঞানের সাহায্যে, দুজনের মধ্যে যে কমিউনিকেশন, সেটা হলো জ্ঞান। তো প্রতি মুহূর্তে আমাদের ভেতরে কি হচ্ছে? আমাদের অজান্তেই জ্ঞান, জ্ঞাতা, জ্ঞেয় বলে তিনটে তৈরি হয়ে যাচ্ছে, তিনটে জিনিস একই যেন 3 হচ্ছে। এটাকে বলছে ত্রিপুটি। যখন এই চর্চা করতে করতে আমাদের অন্তঃকরণটা শান্ত হয়, আমরা স্থির হই। শান্ত হওয়া মানে আস্তে 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 আর জ্ঞান, জ্ঞাতা, জ্ঞেয় এই তিনটে তৈরি হতে পারে না। ভেতরটা এত স্থির হয়, সব একাকার হয়ে যায়। নিজে আলোড়িত বিক্ষুব্ধ না হইয়া স্থির বা আত্মভাবস্থ ক্ষণিকের জন্য যদি হয়, যদি এইভাবে এক মুহূর্তের জন্য জ্ঞান, জ্ঞাতা, জ্ঞেয় বলে এই ত্রিপুটি সৃষ্টি না করতে পারে, এক হয়ে থাকে, তখনই সৃষ্টি রহস্য পরিষ্কার হয়ে যায়, তখনই সত্য পরিষ্কার। তখনই সত্য কাকে বলে, চরম সত্য কি, সেটা পরিষ্কার হয়ে যায়। তুরীয় আত্মা তাই চতুর্থ পাদ নামে অভিহিত হয়। বলছে সেই জন্য চতুর্থ যে অবস্থা, আমরা 3টে অবস্থার মধ্যে দিয়ে যাই, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি। তো তুরীয় অবস্থা কি? চতুর্থ অবস্থা, 4th। আমাদের স্বরূপিত জ্ঞান বস্তুটি, যাহার দ্বারা আমাদের অহংকর্তৃত্ব, সংকল্প বিকল্প, চিন্তা ভাবনা, অনাত্মা নিশ্চয় অর্থাৎ বুদ্ধি, স্থূল দেহ, স্থূল আকাশ অর্থাৎ দেশ কাল, বাহিরে অবস্থিত স্থূল শরীরগুলি অহরহ জানা যায়। বলছে আমাদের যে জ্ঞান, এই জ্ঞানের দ্বারাই তো আমরা সব কিছু জানছি, বাইরের বস্তু, ইভেন এমনকি আমাদের এই শরীর, আমাদের মনের অবস্থা, সমস্ত কিছু, বাইরের সমস্ত কিছু ঘটনা, সব কিছু জানছি জ্ঞানের দ্বারাই। এই জ্ঞান বস্তুটি নিশ্চল না হইলে, তুরীয় বা তুষ্ণীভাব প্রাপ্ত না হইলে নিজের আদি মধ্য অবসান লীলা ধরা সম্ভব হয় না। এই যে জ্ঞানটা তো চঞ্চল, জ্ঞানটা চঞ্চল। তো প্রতি মুহূর্তে বসে আছি, এই চিন্তা হলো, যেই চিন্তা হলো আমি চঞ্চল হয়ে গেলাম, এই ওখানে যেতে হবে, এই এটা করতে হবে, এই ও আমার সাথে এরকম করলো, এই ও কথা দিয়ে কথা রাখলো না, এই আমাকে এরকম বললো। প্রতি মুহূর্তে কিন্তু আমাকে চঞ্চল করে দিচ্ছে। প্রতি মুহূর্তে আমরা আন্দোলিত, বিক্ষুব্ধ হচ্ছি, ভেতরে 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 সমুদ্রের ঢেউয়ের মতো স্থির হতে পারছি না। বলছে স্থির না হলে এই নিজের আদি মধ্য অবসান লীলা ধরা সম্ভব হয় না। আদি মধ্য অবসান লীলা মানে জ্ঞান, জ্ঞাতা, জ্ঞেয়, ওই যে ত্রিপুটি হচ্ছে এই যে লীলা, এটাকে ধরতে পারছি না। একে পৌঁছাতে হবে।
যেই স্থির হবে সঙ্গে সঙ্গে একে পৌঁছাবো, তখন পরিষ্কার হয়ে যাবে। তাই শ্রী ঠাকুর বলছেন সাপ স্থির থাকলেও সাপ, আবার হেললে দুললেও সাপ। বস্তু একটি, তারই স্থিতি এবং তারই গতি। ঠাকুর কি বলছেন? ঠাকুর রামকৃষ্ণদেব সাপ স্থির থাকলেও সাপ, হেললে দুললেও সাপ। মানে আমি যদি চঞ্চল হই তাও আমি আমি শান্ত হলেও একই। কিন্তু আমি কি এটা বুঝতে গেলে আমাকে প্রথমে শান্ত হতে হবে। আমাকে শান্ত হতে হবে। শান্ত মানে যখন আমার মন আর আর ওই তিন তৈরি করবে না, জ্ঞান জ্ঞাতা জ্ঞেয় তৈরি হবে না, একাকার হয়ে যাবে। এটাই হলো আসল শান্ত হওয়া। আমরা বলি না ওই ছেলেটা কি শান্ত, কেন না ঘরে বসে পড়াশোনা করে, মেয়েটা কি শান্ত, বাইরে কারোর সাথে মেশে না। তার মানে কি সে শান্ত? শান্ত না, তার ভেতরে সে ভীষণ চঞ্চল। তার ভেতরে চঞ্চলতা পুরো মাত্রায় আছে। তার ভেতরে তার মন সবসময় জ্ঞান জ্ঞাতাকেও সৃষ্টি করেই চলেছে। যদি এক মুহূর্তের জন্য সৃষ্টিটা না হয় তাহলেই সে ঠিক ঠিক শান্ত, তখনই সত্য তার মধ্যে পরিষ্কার। সেই জন্য আমরা কথাবার্তায় ভুলভাল কথা বলি, আমরা নিজেরা জানি না। শান্ত কথাটাকে আমরা ওইভাবেই ব্যবহার করি। যার শরীরটা স্থির, একটু চুপচাপ বসে আছে, আমরা বলি শান্ত। শরীর স্থির হলে শান্ত হয় না, মন স্থির হলে শান্ত হয়। আর মন যখন কখন স্থির হয়? মন যখন ওই তিন তৈরি করে না, ত্রিপুটি তৈরি করে না, ত্রিপুটি যখন নাশ হয় তখনই সে শান্ত হয়। এই জন্য ঠাকুর বলছেন কি সাপ স্থির থাকলেও সাপ, আবার হেললে দুললেও সাপ। বস্তু একটি, তারই স্থিতি এবং তারই গতি। একটাই বস্তু, তারই স্থিতি তারই গতি। গতির নিবৃত্তির অর্থই স্থিতি বা স্বরূপ স্থিতি বা আত্মস্থিতি। গতির নিবৃত্তি, এই যে মনের চঞ্চলতা, সেটা যে নিবৃত্ত হলো, স্থির হলো, তখনই আমরা সেই আত্মায় বা ব্রহ্মে প্রতিষ্ঠিত হলাম, আত্মস্থিতি, বা নিজের স্বরূপে প্রতিষ্ঠিত হলাম, আসল যে রূপ সেইখানে প্রতিষ্ঠিত হলাম। আত্মস্থিতিরই আবার তুরীয়, অর্থাৎ সর্ব অনাত্মাভাবের চিরনিবৃত্তি। আত্মস্থিতিরই আবার তুরীয়, অর্থাৎ সর্ব অনাত্মাভাব, মানে অনাত্মা আর হচ্ছে না, অনাত্মা ভাব হচ্ছে না, এক হয়ে আছে, চিরনিবৃত্তি। ঢেউ বহির্মুখী বা অনাত্মমুখী হইলে উৎস বা গঙ্গাতে বা আদিভাবে ফেরা হাস্যকর হয়ে পড়ে। ঢেউ একবার এরমভাবে উঠল, তো যে ঢেউ উঠলো সেটা তো উঠলই, সেটা উৎসে বা গঙ্গাতে বা আদিভাবে ফেরা হাস্যকর হয়ে পড়ে। সে তো আর পেছনে ফিরে যাবে না, যেটা এরমভাবে ঢেউ উঠে ওইদিকে বেরিয়ে চলে গেল। কিন্তু মননবৃত্তি বা আত্ম অভিমুখী হওয়া মানে আদি বা মূল বা উৎসপ্রাপ্তিকেই বোঝায়। কিন্তু আমি যদি চিন্তা করি, মনন মানে কি? সত্যকে খোঁজা। যে চিন্তা আমাকে সত্যকে খুঁজতে সাহায্য করে, সেইভাবে যদি চিন্তা করি, তাহলে আমরা সেন্টারের দিকে যাই, আত্মার দিকে যাই, গভীরে যাই, ভেতরে যাই, বাইরে ছিটকে বেরোই না। জ্ঞান সমকালেই আমরা মুক্ত যে আছি, এই পরম লাভ আমাদের হয়। যখন জ্ঞান হয়, যখন একাকার হই, তখন আমরা কি জানি? আমরা মুক্তই আছি, মুক্তই ছিলাম, কোনোদিন বদ্ধ ছিলাম না। আমরা সবাই স্বরূপত স্বাধীন, কিন্তু আমরা জানি না সেটা। পুনরায় বাধিত অনুবৃত্তি হইলেও তা কিন্তু ব্রহ্মজ্ঞান বা ব্রহ্মাকারে বা ব্রহ্মভাবেই সিদ্ধের নিকট প্রকাশিত হয়। এবার জ্ঞানের পর যিনি জ্ঞানী, তাকে দেখা যায় তিনি কাজ করছেন, তিনি এই করছেন, তিনি ওই করছেন। হ্যাঁ, ওটাকে বলছে বাধিত অনুবৃত্তি, যেটা অলরেডি বাধিত হয়ে গেছে, মানে ওটা এমনি শেষ হয়ে গেছে, অজ্ঞান শেষ হয়ে গেছে, কিন্তু তাকে কাজ করতে বা একটু চঞ্চল বাইরে থেকে দেখা যায়, কিন্তু তিনি ব্রহ্ম হিসাবেই সব জানেন। ব্রহ্মাকারে বা ব্রহ্মভাবেই সিদ্ধের নিকট প্রকাশিত হয়। জলে জল মিশিয়া যাওয়া, আবার জলই সর্বত্র দেখা, ইহাই তো অদ্বৈত বেদান্তের পরিচয় বা জড়ত্বের বিপরীত ধর্মী। জলে জল মিশিয়া যাওয়া মানে কি? আমি এক ব্রহ্মই ছিলাম, ব্রহ্মই আছে, এবং এই জগৎ সব কিছু সেই ব্রহ্মই। এই যে অনুভব, এটাই জড়ত্বের বিপরীত ধর্মী। তখনই বলা যায় যে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, জগৎ বলে কিছু নেই, জড় বলে কিছু নেই, এক চেতন আত্মাই আছে, তখনই বলা যায়। তো এইগুলো হলো অনুভবের ব্যাপার। আমি যদি ঠিকভাবে মনন করি, তখন এইগুলো আস্তে আস্তে ভেতরে অনুভবে আসে।
অনুভবে এলে তখন একদম ভেতর থেকে পরিষ্কার হয়ে যায়, সত্য একদম পরিষ্কার হয়ে যায়, কোনো দ্বন্দ্ব, কোনো দ্বিধা, কোনো সংশয়, কোনো কষ্ট, কোনো হতাশা, কোনো জ্বালা যন্ত্রণা, কোনো অভাব, কোনো কিছু থাকে না। এবং এটার জন্যই এই চর্চা।